রাষ্ট্র সবসময় কি করে জানেন? আমাদের রাষ্ট্র না সৎ লোককে মূল্যায়ন করতে জানে না, সৎ লোককে মূল্যায়ন করতে জানে না। চাকরির তোয়াক্কা না করে কিন্তু তখন আমরা রাজপথে নেমেছি। রাজপথে কোনো পয়সা না, কোনো দল না, কোনো মতাদর্শ না, কোনো চিন্তা, কোনো মতাদর্শিক রাজনৈতিক মতাদর্শের আদর্শে না। আমি শিক্ষক, আমার শেষ বিন্দু পর্যন্ত আমার উদ্দেশ্য কী থাকবে? আমার ছাত্রকে রক্ষা করা। এটা আমি মনে করি আমার শেষ বিন্দু পর্যন্ত আমার উদ্দেশ্য কী থাকবে? সত্যের পক্ষে কথা বলা, ন্যায়ের পক্ষে কথা বলা, ন্যায্যতার পক্ষে কথা বলা। কিন্তু এই রাষ্ট্র কোনো এক অদ্ভুত কারণে যে ন্যায্যতার পক্ষে কথা বলে, যে সততার পক্ষে কথা বলে, যে লেজুর ভিত্তি করে না, যে হাত কচলায় না, আমি কিন্তু আজকে বলছি যে ছাত্ররা যা কিছু করছে সেটা কিন্তু সঠিকভাবে করছে না। আমি কিন্তু বলছি কারণ সেটা অন্যায় হচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের বুঝতে হবে যে আপনি কিছু মানুষকে অন্তত রাখেন না। আমি বলেছিলাম রাষ্ট্র তার সম্পদ রক্ষায় ব্যস্ত, লাশ দেখার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। লাশের সংখ্যা রাষ্ট্র শুনতে চায় না, বলতেও চায় না। কেন বলতে চায় না? আপনি দেখেন সেই সময় আপনি ভাবতে পারেন যে একটা মানুষ যখন এত মানুষ মারা গেল, আমি বলেছিলাম যে 52 ভাষা আন্দোলনেও মানুষ মারা গেছে মাত্র 9 থেকে 12 জন, সালাম, রফিক, জব্বার, বরকত। আর সেই রাষ্ট্রে ওই সময়ের প্রথম আলোর হিসাব অনুযায়ী ছিল 147 জন, যেটা পরবর্তীতে সময় আমরা জেনেছি। কিন্তু সেখানে আমরা দেখলাম কি, আমরা বিটিভির জন্য কাঁপতে দেখেছি, আমরা মেট্রো রেলের জন্য কাঁপতে দেখেছি। এই যে অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নের বয়ানে আমরা সবাই ব্যস্ত ছিলাম। এবং আলটিমেটলি কি হলো, উনি যদি তখন একটু মানবিক হতেন এবং বিবেচনা করতেন তাহলে হয়তো বা প্রেক্ষাপটটা ডিফারেন্ট হতো, এত মানুষ মারা যেত না। আজকে আমরা দেখলাম যে শেষে দেখেন আপনি 1400 মানুষের মৃত্যুর ঘোষণা আসছে, 20,000-এর পথে আহত ঘোষণা আসছে, বা আমরা ডেটা পাচ্ছি। এই অবস্থায় তো দেশটা যেত না। এই মানুষগুলো তো তাদের জীবন দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ছোট ছোট ছেলে আপনি দেখেছেন তারা বলছে যে একটা হাত দিয়েছি, দরকার হলে আরেকটা হাত দিয়ে দিব। আপনি ভাবতে পারেন ওর বয়স কত? ওর বয়স 15, ওর বয়স 20। আজকেও বুঝতে পারছে না যে একটা হাত চলে যাওয়ার মূল্যটা কত বেশি। এই 15 বছরের 20 বছরের বাচ্চাটাই যখন 40 বছরে দাঁড়াবে, তার জীবনটা কোথায় যাবে? আমি বা আপনি কেউ খোঁজও নিব না, ভোগটা সে করবে। দুঃখ কি জানেন? এই রাষ্ট্র 40 দিনে এই মানুষগুলোকে ভুলতে বসেছে, এবং 40 দিনের মধ্যে যে আন্দোলনের স্পিরিট ছিল, যা আমরা করতে চেয়েছিলাম, সেটার পরিবর্তন তো হচ্ছেই না, সেটার রিস্টাবলিশমেন্ট হচ্ছে। আপনি যখন আন্দোলন করেছেন তখন আমরা রাজপথে ছিলাম না, মেয়েরা রাজপথে ছিল না, তারা মার খায় নাই, তারা রক্ষা করে নাই। আপনি যখনই 5 অগাস্টের পরে যখন মেয়েরা করলো, তখন এই মিডিয়া বুলিং শুরু হয়ে গেল, মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেল। আপনার সেই নারীর পোশাক নিয়ে কথা বলা শুরু হয়ে গেল, তাদেরকে নিয়ে কথা বলা শুরু হয়ে গেল। তাহলে এই রকম রাষ্ট্র দেখার জন্য কি আমরা ওখানে গিয়েছিলাম? আমরা যাই নাই। আজকে দিঘিনালা পুড়ছে, পাহাড়ের মানুষজন আমাদের সাথে এসে তখন হাতে হাত মিলায় নাই, শ্রমিক আমাদের সাথে হাতে হাত মিলায় নাই, সবজি বিক্রেতা মারা যায় নাই, সাধারণ চায়ের দোকানে যে ছেলেটা চা বিক্রি করতো, চা বানাতো, সেই ছেলেটা মারা যায় নাই। সেই সাধারণ মানুষগুলোর গল্পগুলো কোথায় গেল? আপনি খালি মুগ্ধ, খালি আবু সাইদ, এদেরকেই দেখেন। এই মানুষগুলোর গল্পগুলো কই গেল? এই মানুষগুলোর জীবন যায় নাই। তাহলে এই মানুষগুলোকে আমরা ভুলে গেলাম কেন? এই মানুষগুলোর জন্য আমরা কি করলাম? আমার রাষ্ট্র এই মানুষগুলোর জন্য কি করেছে? কিছু করে নাই তো। আচ্ছা, আন্দোলনের সময় হুমকি দেখেন, আন্দোলনের সময় আমি আমার বাসায় থাকতে পারি নাই। আমার বাসার নিচে বেশ কিছু মানুষজন এসে তারা আমার খোঁজখবর করে গেছে আমি কে, কি। আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে আমার ছাত্রদেরকে মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আমি কেন সেই রক্তক্ষরণের প্রতিবাদ করেছি? আমি কেন কোনো শিক্ষক কি চাবে যে তার সন্তানতুল্য ছাত্র, শিক্ষার্থী সে মারা যাক? যে মানুষগুলো অন্তত বলতে পারে যেটা ন্যায়, এটা অন্যায়, এটা রাষ্ট্রের মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য এটা খুব দরকার। সিভিল সোসাইটি, নাগরিক সমাজ যেটা আমরা বলি, সেই নাগরিক সমাজ আমাদের এখানে কেন তৈরি হয় না জানেন? আমাদের এখানে যে নেতা হয়, সে নেতা একটা দলের হয়, সে নেতা কখনো রাষ্ট্রের হয় না, মানুষের হয় না। কেন হয় না জানেন? তার কারণ নেতাগুলো আসে দল থেকে, নেতাগুলো সিভিল সোসাইটি থেকে আসে না।
যে যে মানুষের বেদনাকে ধারণ করবে, আপনাকে আমি ধারণ করব। সেদিন যখন আমি রাজপথে ছিলাম, যখন আমি দেখছি, আমি চিনি না, আমি জানি না, কিন্তু সেই ছেলেটাও যখন মানে আহত হচ্ছে, তাকে দেখে তো আমার মনের ভেতরে ক্ষরণ হচ্ছে। এটা কি? এটা আমার মানবিকতা বোধ। বিশ্বাস করেন, আজকে যখন আপনি মোফাজ্জল শাওনকে পিটিয়ে মারা হয়েছে অথবা জাহাঙ্গীরনগরের শামীমকে মারা হয়েছে, আমি কিন্তু একই জায়গায় অবস্থান করতেছি। আমি বলতে পারি না শিক্ষক হিসেবে যে অমুক ছাত্রকে তুমি মারো আর তমুক ছাত্রকে তুমি মারো না। না, কোনো মানুষকে আপনি বিচার বহির্ভূতভাবে মারতে পারেন না, এটা অন্যায়। তো রাজপথে আমাদেরকে নামতে হলে যতবার নামতে হবে ততবার নামবো। হয়তো বা কোনো একদিন, আজকে যদি এই সরকার থাকতো, যদি উনি চলে না যেত, আমি হয়তো বা কোনো আয়নাঘরে থাকতাম। বাস্তবতাটা তো এটাই, গল্পটা কিন্তু এখানে। এবং আমার মোবাইলে এত থ্রেড আছে, সে থ্রেডগুলো যদি আমি আপনাকে মানে দেখাই, তাহলে আপনি বুঝবেন অনেক অনেক থ্রেড, যে দেখে নিব, এই দিন না, আরও দিন আছে। এবং নট অনলি বিফোর 5th অগস্ট, আফটার 5th অগস্টের ক্ষেত্রে প্রচুর মানুষ আছে যারা বলতে চায়, ইশারা ইঙ্গিতে বলে, কিন্তু বলে না। এবং প্রত্যেক মুহূর্তে যেমন এক একটা ভুল যখন এই ছাত্ররা করে, তখন আমাদেরকে শুনতে হয়, যেহেতু আমি মাঠ পর্যায়ে থেকে এই আন্দোলনে ছিলাম, এগুলোর জন্যই তো তুমি এগুলো করছো, কি পেলা? হ্যাঁ, আমাকে শুনতে হয়েছে যে আপনি যে এগুলো করলেন, আপনি কি পোস্ট পাবেন? আমি বললাম, পোস্টের জন্য তো এগুলো করি নাই। মানে আমাদের চিন্তাটা পরিবর্তন করা জরুরি। আপনি ধরেই নেন কেউ কোনো কথা বলছে, তার মানে হচ্ছে সেই মানুষটার কোনো একটা উদ্দেশ্য আছে। কেন রে ভাই? আমি একটা দেশের সাধারণ মানুষ, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার তো এই কথাগুলোই বলার কথা। এই জন্য আমার ভিসি প্রফেসর হওয়ার কথা না। আচ্ছা, যারা আপনাকে থ্রেট করছিল, অনেক কথা বলেছিল, মেসেজ করছিল, মেইল করছিল, তারা কি এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট রেখেছে আপনার সাথে? না না, সবাই রাখে, সবাই রাখে। আমি কারণ যারা আমাকে থ্রেট করে, আমি তাদেরকে খুব মানে আন্তরিকতার সাথে গ্রহণ করি। আমি তাদেরকে পাল্টা থ্রেট দেই না, কারণ আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে অবস্থানটা কি, ন্যায্যতার। এবং কেউ যে বোঝে না তা কিন্তু না, কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না। আমরা দেখেছিলাম